এখন মানুষের হাতে হাতে মোবাইল, স্মার্টফোনের বেশ দাপট। বাংলাদেশে হ্যান্ডসেটের বিশাল বাজার, কিন্তু তারপরও কি আমরা প্রযুক্তির বাজারে তাল মেলাতে পারছি? এই প্রশ্ন করছি কেননা সাম্প্রতিক বছরগুলোতে স্মার্টফোনের চাহিদা কিছুটা কমতে শুরু করেছে, উৎপাদন বাড়লেও বিক্রি বাড়ছে না। আর সম্প্রতি চ্যালেঞ্জ বাড়িয়েছে ডলারের মূল্যবৃদ্ধি, বন্যা আর কিছুদিন আগের রাজনৈতিক পলাবদল। সব কিছু মিলে এই শিল্প এক ধরনের চ্যালেঞ্জের মুখে আছে। এর ভিতরে বাজারে 35% দখল হয়ে গেছে অবৈধ চোরাই হ্যান্ডসেটে। এই সংকট কাটিয়ে আমরা কবে দাঁড়াতে পারবো, সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব জিয়াউদ্দিন চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে শেষ সময় দিচ্ছেন। আপনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে এই আয়োজনে। আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে বাংলাদেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রির আদ্যপান্তটা আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাই, কিন্তু আমার শুরুটা আমি এক ধরনের কনসার্ন হব কিনা জানি না, কারণ সেটা আপনার কথা থেকে বুঝবো। বাট বাংলাদেশে এক ধরনের কথা এখন বলা হয় যে বাংলাদেশের স্মার্টফোনের বাজার যতটা দ্রুত বড় হওয়ার কথা ছিল ততটা দ্রুত বড় হচ্ছে না, গ্রোয়িং বাট স্লোলি গ্রোয়িং। কেন এমনটা হচ্ছে? আপনাদের অবজারভেশন কি বলে? ইউ আর রাইট, আপনি একদম ঠিক জায়গাতেই ধরেছেন যে 2020 পর্যন্ত স্মার্টফোনটা গ্রো করছিল। দ্যার ওয়াজ আ পেন্ট আপ ডিমান্ড, গ্লোবালি পেন্ট আপ ডিমান্ড ছিল পোস্ট কোভিড, ওয়ার্ক ফ্রম হোম এবং আদার অ্যাক্টিভিটিস যা ছিল সেটার উপর বেস করে। বাট আমরা 2022 থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট একটু স্লাগিশ যাচ্ছে। এর তো আসলে দেয়ার আর রিজনস, অনেকগুলো রিজনসই আমরা হয়তো বা জানি। ফ্রম 2022 থেকে আমাদের একটা ম্যাক্রো ইকোনমিক হেডউইন্ডস উই আর গোয়িং থ্রু। এরপরে আপনি যদি দেখেন দ্যাট কস্ট হ্যাজ ইনক্রিজড। আরেকটা এর বাইরে থেকেও একটা ক্রিটিক্যাল বিষয় হচ্ছে যে প্রবাবলি উই হ্যাভ নট বিন ক্রিয়েটেড দ্য এসেন্স অফ স্মার্টফোন, যে আসলেই এর পরে গিয়ে আমি আসলে স্মার্টফোনের নেক্সট লেভেলে হয়তো বা প্রয়োজন আছে কি না সেটা হয়তো বা আমরা তৈরি করতে পারিনি। একটা বাসায় যখন দুটো ফোন অথবা তিনটা ফোন এসছে, এর পরে নেক্সট নেইবারহুডটা হয়তো বা আমরা এক্সপ্লোর করতে পারি নাই। সো দ্যাটস আর দ্য রিজন। এখন হয়তো বা এখন আমরা ওয়েট করছি যে ওয়াইল দিস 2020 যেই পেন্ট আপ ডিমান্ড ছিল সেই সাইকেলটাকে আবার রিসাইকেলিংয়ের উপরে হয়তো আবার ডিমান্ডটা ডিপেন্ড করবে। তাহলে যদি তাই হয়, আমি বাংলাদেশের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, অনেক ব্র্যান্ড আছে, অনেকে ভালো করছিল এখন ভালো করছে না, অনেকে এসে এখন ভালো করছে। আবার এমনও হয়েছে যে অনেক ব্র্যান্ড হারিয়ে গেছে, যারা ব্যবসা শুরু করেছিল তারা এখন আর মার্কেটেই নাই। এরকম অনেক ব্র্যান্ডকে দোকানে গেলে আমার চোখে পড়ে যে এই ব্র্যান্ডটা এখন পার্টিকুলারলি নাই। তাহলে মার্কেটটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে সেটা আমি জানতে চাই। আপনাদের কি মনে হয় মানুষ আসলে কি দেখে সেট কিনছে? এখানে পার্সপেক্টিভ হচ্ছে দুটো, একটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ, একটা হচ্ছে লোকাল। আপনি যদি দেখেন যে স্মার্টফোন আসলে এটা কোনো লোকাল কোনো বিষয় না। সো আমরা আসলে উই আর পার্ট অফ আ গ্লোবাল ইকোসিস্টেম। সো আপনি যদি গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করেন, ওখানে আসলে দেয়ার ইজ এ সার্টেন প্যারাডাইম আছে। এর একটা জায়গা হচ্ছে আপনি আসলে কতটুকু টেক লিডারশিপ থাকছেন, আপনি কতটুকু ইউ আর ক্রিয়েটিং এফিসিয়েন্সি, ইকোসিস্টেম সাপ্লাই চেনে কতটুকু স্ট্রেংথ থাকছে, ওইটা একটা স্মার্টফোনের গ্লোবাল একটা বিষয় থাকে। এবং গ্লোবালি যদি কোনো কারণে আপনি ওই জায়গাটা ধরে রাখতে না পারেন, ওটার ইম্প্যাক্ট আসলে লোকালি আসে। আর স্মার্টফোন আপনার এফিসিয়েন্সি পুরো জিনিসটাই আসে হচ্ছে স্কেল থেকে, অ্যান্ড স্কেলটা আসলে হয় হচ্ছে গ্লোবাল লেভেলে আপনি আসলে কতটুকু মার্কেট শেয়ার নিচ্ছেন সেই জায়গা থেকে আপনার এফিসিয়েন্সিটা তৈরি হয়, স্পেশালি ইন দ্য সাপ্লাই চেইনে। এখন আসি যদি লোকাল মার্কেটে, লোকাল মার্কেটে আসলে এটা একটা মিক্স আছে। ইউ আর রাইট যে বাংলাদেশ মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ। আমাদের যে মার্কেট সাইজ আছে সেই তুলনায় হয়তো বা পয়েন্ট নম্বর 1 হচ্ছে আমাদের মার্কেট সাইজের অনুযায়ী হয়তো বা প্লেয়ার বেশি আছে। পয়েন্ট নম্বর 2, আমরা যদি দেখি লোকাল মার্কেটের স্পেশালি আমরা যখন স্মার্টফোন তৈরি করতে যাচ্ছি, প্রোডাকশন করতে যাচ্ছি, আমাদের পলিসিতে আমি ইনকনসিস্টেন্সি বলবো না, কিছু কিছু ভ্যারিয়েন্স আছে। সো এই ভ্যারিয়েন্সের কারণে এই যে অ্যাডাপ্টেবিলিটি, এইটা ইকোনমিক স্কেলের সাথে ম্যাচ করছে না। এই কারণেও অনেকেই হয়তো বা সার্ভাইভ করতে পারছে না। এটা কি আসলে এরকম হচ্ছে
এই প্রশ্নটা আমি আরেকটু পরে করতাম, বাট আমি করে ফেলতে চাই। জিনিসটা যেটা হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে দেশেই এখন বিদেশি আপনাদের মতো যারা কোম্পানি আছে তারা এখন হ্যান্ডসেট তৈরি করছে, লোকাল কিছু ব্র্যান্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, আরও অনেক কোম্পানি বাংলাদেশে আসার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান পার্সপেক্টিভ। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখনও আসলে দোকানে গেলেই এক ধরনের অবৈধ হ্যান্ডসেট পাওয়া যায়, এবং সেটা আমরা জানি কিভাবে আসে, এবং সেই হ্যান্ডসেটগুলো কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ফ্ল্যাগশিপ স্টোরের থেকে কম দামেও পাওয়া যায়। তাহলে বাংলাদেশের মার্কেটে তো এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তৈরি হয়ে আছে। দেন হাউ আর ইউ সার্ভাইভিং? আমি Xiaomiর কথা বলতে পারি, অন্যদেরটা তো আসলে এভরিওয়ান হ্যাভ টু ফাইট দেয়ার ওন ব্যাটলস। Xiaomiতে আমরা যেটা করি, অ্যাজ উই সেইড, আমরা লোকালি প্রোডাকশন করি। যেহেতু আমরা লোকালি প্রোডাকশন করি, লোকালি, এবং আমরা 100% ম্যানুফ্যাকচারিং করার চেষ্টা করি, এবং পিসিবিএটাও বাংলাদেশে তৈরি করার চেষ্টা করি। সো এইটা আসলে একটা এফিসিয়েন্সি দিচ্ছে আমাকে। ওই লোকালি যে কটা প্রোডাক্ট আমরা তৈরি করি, সেই কটা প্রোডাক্টে আমরা দেখি যে গ্রে মার্কেটে আসলে আমাদের প্রাইসের সাথে ম্যাচ করতে পারেন। আসলে গ্রে মার্কেটের মূল জায়গাটা হচ্ছে প্রাইস। সো আপনি যদি প্রাইসে ইউ আর রিমেন কম্পিটিটিভ, তাহলে আসলে গ্রে মার্কেট এক নম্বর হচ্ছে সে আসবে না। তো আমরা যে কটা লোকালি প্রডিউস করি, ওইটার আসলে আমরা খুব একটা পেনিট্রেশন দেখি না। এখন ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে, সারা পৃথিবীতে সবগুলো ব্র্যান্ডেরই অনেকগুলো পোর্টফোলিও থাকে সবাইরই। আর লোকাল যখন ম্যানুফ্যাকচারিং হয়, ওই ম্যানুফ্যাকচারিংয়ে আপনার মিনিমাম এমওকিউ ক্যাপাসিটি থাকে, রিকোয়ারমেন্ট থাকে। সো আপনি চাইলেও সবগুলো প্রোডাক্টই আপনি প্রডিউস করতে পারেন না, এবং এটার ইকোনমিক কস্টও আসলে এটাতে হয় না। সো আমাকে আসলে সবাইকে একটা ক্যালকুলেটিভ কল নিতে হয় যে আমি পোর্টফোলিওতে এইটুকু পর্যন্ত প্রোডাক্ট বানাবো। ওই যেগুলো বানাচ্ছি না, সেইটার কিন্তু একটা ক্রিটিক্যালিটি তৈরি হচ্ছে। তারপরে সেটা আমি Xiaomiটার কথা বলছি। বাহ্যিকভাবে যদি আপনি দেখেন, আমি আরেকটা জিনিস মনে হয় যে রিফারবিশড হ্যান্ডসেটের একটা বাজার তৈরি হয়েছে। রিফারবিশড হ্যান্ডসেট ইন এ সেন্স, অনেকে হয়তো একটু অ্যাসপিরেশনের দিকে গিয়েছে। অ্যাসপিরেশন আর অ্যাফোর্ডেবিলিটি ম্যাচ হয়তো বা যখনই করে নেই, তারা হয়তো বা রিফারবিশড হ্যান্ডসেটের দিকে তার গিয়েছে। তো এই হচ্ছে একটা জায়গা। ডাবল স্ট্যান্ডার্ড তো অফকোর্স, মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যেটা বলেছেন যে শোরুমের চেয়ে কম প্রাইসে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেইটা তো চ্যালেঞ্জ আছে, মানুষ ওই দিকে যাচ্ছে। তো দিন শেষে ইট ইজ ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট যে আপনি Xiaomi উই আর ট্রাইং টু ডিফারেন্সিয়েট আওয়ারসেলফ, যে আমরা 100% পিসিবিএ তৈরি করছি, এফিশিয়েন্টলি দেওয়ার চেষ্টা করছি, আমরা আমাদের কোয়ালিটিটাকে ইনশিওর করার চেষ্টা করছি, সো দ্যাট আমি অ্যাটলিস্ট ইন ডিফারেন্সিয়েশন পার্সপেক্টিভ থেকে আমি পিছিয়ে না পড়ি। সো দ্যাটস দ্য কি। আমার কাছে বাংলাদেশের মার্কেটটাকে খুব কনফিউজিং মনে হয়। এটা একেবারে আমার পার্সপেক্টিভ, কিন্তু আপনার অবজারভেশনটা আমি জানতে চাই। আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছেন, বিশেষ করে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা এখনও ফিচার ফোনে আছেন, স্মার্টফোনে আসেননি, তাদের কাছে মনে হয় যে স্মার্টফোন খুব এক্সপেন্সিভ একটা জিনিস এখনও। সেটা নিয়ে আপনাদের কোনো স্ট্যান্ড নিশ্চয়ই আছে, সেটা জানতে চাই। দ্বিতীয়ত, আরেকটা গ্রুপ আছে, তারা মনে করে যে ঠিক আছে, টাকা দিয়ে যখন কিনছি তখন আরও দামি সেট কিনবো, আরও হাই এন্ডের সেট কিনবো। Xiaomiর এমন অনেক ধরনের সেট আমি নিজে দেখেছি যে হয়তো বিদেশের বাজারে পাওয়া যাচ্ছে, বা আমাকে গ্রে মার্কেটের যিনি ইম্পোর্টার ইনি এনে দিচ্ছেন, কিন্তু আপনাদের ফ্ল্যাগশিপ আউটলেটে গেলে ওই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না। এই ডিফারেন্সিয়েশনটা আসলে আপনারা কিভাবে ডিল করেন, এবং হাই এন্ডের মার্কেটই আসলে বেশি তৈরি হচ্ছে, নাকি আসলে মানুষ যাদের কস্ট এফেক্টিভ ডিভাইস খোঁজে তাদের মার্কেটটা বেশি দ্রুত তৈরি হচ্ছে? আমি প্রথম কোয়েশ্চেনটা দিই। যারা ফিচার ফোন ইউজ করে, তারা আসলে এই যে এসেন্সটা ফিল করছে না, আমি আসলে একটা স্মার্টফোন কিনবো নাকি, স্মার্টফোনটা আসলে বেশি দামি কিনা। এইটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স, এবং এইটা আমার কাছে মনে হয় ইট ইজ অ্যান রেসপন্সিবিলিটি অফ দ্য টেলকো ইন্ডাস্ট্রি, নট দ্য ডিভাইস ইটসেলফ। কারণ আমি যদি আমাদের পেনিট্রেশনগুলো দেখি, আমাদের নিজস্ব পেনিট্রেশন, আপনি যদি সাউথ ইস্ট এশিয়া বলো না, সাউথ এশিয়াতে আমাদের পেনিট্রেশন হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট স্মার্টফোন পেনিট্রেশন। তো এই জায়গাটাতে আমাদের মনে হয় যে কাজ করতে হবে সবাইকেই। প্রাইস অ্যাফোর্ডেবিলিটি, সবাই একটা কথাতেই ফুল স্টপ দিয়ে দেয় যে আসলে এখানে অ্যাফোর্ডেবিলিটির কারণে মানুষ কিনতে পারছে না। সো আমি পুরোটা এটার সাথে একমত না। দেয়ার আর মাল্টিপল রিজন, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, মাল্টিপল রিজন। আমার আসলে কন্টেন্ট আছে কি না, আমি আসলে হয়তোবা আমি ওই লেয়ারটা পর্যন্ত গিয়েছি যার আসলে আমাদের কান্ট্রিতে যে অ্যাভেলেবেল কন্টেন্ট আছে সেটুকু তার প্রয়োজন। বাট নেক্সট লেভেলের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা হয়তোবা আমাদের এখনও নাই, অথবা আমরা নেক্সট লেভেলের যে এসেন্স সেটা আমরা আসলে হয়তোবা ধরতে পারি নাই।
অথবা আমাদের ব্যারিয়ারটা আমরাকে স্মার্টফোন ইউজের যে ব্যারিয়ার সেইটাকে আমরা সবাই অ্যাডভোকেসি নিয়ে আমরা হয়তো বা স্মার্টফোনে কাজ করছি না। আপনার একটা জিনিস জেনে খুশি হবেন, আমি অ্যাক্রস দ্য ব্র্যান্ডের কথাই বলি, আপনি যে কোনো স্মার্টফোনের দোকানে আপনারা দেখতে পাবেন যদি গেলেই আমাদের বিভিন্ন জায়গা থেকে ব্র্যান্ডের কনসালটেন্টরা থাকে, ব্র্যান্ডের যারা প্রমোটার থাকেন তারা কিন্তু থাকেন। সো এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করছি। এই যে স্মার্টফোন ইন্ডাস্ট্রি ইটসেলফ, আমি যদি মনে করি আপনি যদি দেখেন আমরা যদি 10,000 লোকও যদি প্রমোটার হিসেবে কাজ করে তাহলে মাল্টিপ্লায়ার যদি প্রত্যেক দিন 100 লোককে তারা ইয়ে করে, দেয়ার আর মাল্টিপ্লায়ার অফ লোককে আমরা সরাসরি অ্যাডভোকেসিটা আমরা দিচ্ছি। তো এর চেয়ে বড় কিছু হতে পারে না, বাট তারপরেও যারা আমাদের কাছে আসছে আমরা তাদের দিচ্ছি, বাট দেয়ার আর পিপলস যারা আসলে আমাদের ওইটুকু পর্যন্ত রিচেই আসছে না। সো এইখানে অ্যাজ এ ইন্ডাস্ট্রি সবাইকে মিলে এখানে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কন্টেন্টে অ্যাওয়ারনেস তৈরি করা উচিত, তখনই হবে হচ্ছে পেনিট্রেশনটা হয়তো বা বাড়বে। হাই এন্ডের ব্যাপারে আমি যেটা বলি যে দেখেন, হাই এন্ডের আমাদের টোটাল স্মার্টফোনের বাজারের আপনি যদি 40,000 টাকার উপরের ফোনের কথা বলেন সেটা বাজারই হচ্ছে 1% বাংলাদেশের বাজারে। সো এটা আসলে খুব বেশি সিগনিফিক্যান্ট না। আর আমি যেটা বলেছি, যেহেতু আমরা আসলে মোটামুটি সবাই বাধ্য লোকাল প্রোডাকশন করা, আদারওয়াইজ আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 58%, আর 58% ট্যাক্স দিয়ে 55% ট্যাক্স দিয়ে কেউ আসলে ওই প্রাইসের সাথে কখনোই ম্যাচ করবে না যেটা গ্রে মার্কেটে আছে। সো এইটা যদি একটা পলিসিতে কখনো মানে কাজ করা যায় যে কি করে অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টের ফোনগুলোকে একটা প্যারিটি আনা যায় গ্রে মার্কেটে, তখন আমার ধারণা মানুষ অফিসিয়াল ফোনের দিকে যাবে এবং সরকার অফকোর্স একটা রাজস্ব পাবে। এখন একটা জায়গা থেকে সরকার চিন্তা করছে যে আমি লোকাল মার্কেটগুলোকে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে আমি সাপোর্ট করব। অ্যাজ এ রেজাল্ট আমি একটা স্টোরিও টাইপ পলিসি তৈরি করেছি, সেটা দিয়ে কিন্তু একটা গ্রে মার্কেটের একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ওই জায়গাটা থেকে যদি চিন্তা করা হয়, ফিউচারে পলিসি মেকিং কোনো অ্যাডজাস্টমেন্ট আসে, আমার ধারণা ওটাই হচ্ছে একটা কাজ, তখনই এটা বন্ধ হতে পারে। আর গ্রে মার্কেটের ক্ষেত্রে আমার কাছে আরেকটা ভেরি স্ট্রং একটা জায়গা আছে। দেখেন আমাদের অ্যাওয়ারনেস আছে গ্রে মার্কেট নিয়ে, আপনারা যখন কথা বলেন আপনারাও গ্রে মার্কেট নিয়ে কথা বলেন, আমরা যখন কথা বলি আমরাও গ্রে মার্কেট নিয়ে কথা বলি। দ্যাট মিনস অ্যাওয়ারনেস আমরা জানি, যারা গ্রে মার্কেটে ফোনগুলো কিনছে তারা অ্যাওয়্যার হয়েই কিনছে, ইটস নট অ্যাবাউট নন অ্যাওয়ারনেস, না জেনে আমি কিনছি না। আমাদের কাছে সিস্টেমও আছে, পলিসি আছে, দুটার বেশি ফোন মানুষ এখন আনতে গেলে আপনাকে ট্যাক্স দিয়ে আনতে হয়, আমাদের এনিয়ার সিস্টেম আছে। সো এখন আমার কাছে মনে হয় এটার এক্সিকিউশন হ্যাজ টু বি ভেরি মাচ ক্রিটিক্যাল। যদি এক্সিকিউশনটা ঠিকঠাক মতো করে হয় তখন আপনার গ্রে মার্কেটটাও কমে আসবে, হয়তো বা ছোটোখাটো একটু পলিসিতে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই সঙ্গে আমরা আরেকটু বাজার সম্পর্কে জানবো, লোকাল মার্কেট সম্পর্কে আমার আরও কিছু প্রশ্ন আছে, সেই সম্পর্কে তো জানবো। একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। আমরা কথা বলছিলাম গ্রে মার্কেট নিয়ে। গ্রে মার্কেট নিয়ে আরেকটা প্রশ্ন করে আমি একটু এক্সপোর্ট মার্কেটের দিকে যাব। আমার জিজ্ঞাসাটা ছিল, এক ধরনের আইএমইআই নিবন্ধনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, তারপর সেটা কিছুটা থমকে গিয়েছে। ডিসিশন মেকিং আমরা দেখলাম যে অনেক ধরনের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ডিসিশনটা এক্সিকিউট হওয়া উচিত? আসলে আমি যেটুকু জানি যে এখনও আইএমইআই রেজিস্ট্রেশন যেটা আছে সেটা এখনও চলছে। আমার কাছে মনে হয় ডিসিশন ওয়াজ ভেরি পারফেক্ট, সব কিছুই ঠিক ছিল। একটা ডিসিশন হয়তো বা ওই সময়টাতে আমরা হোয়াইট লিস্টিংটা করেছি, ডিলিস্টিংটা করি নাই। একটা সময় প্ল্যান ছিল, আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডেডলাইন দিয়ে ওটা ডিলিস্টিং করবে। বাট আমি যদি একটু টেকনিক্যালি দেখি, আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। I have spoke to some other countries, আমাদের যারা কলিগ আছে তাদের সাথে কথা বলেছি। ওইটা আসলে টেকনিক্যালি ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি একটা নেটওয়ার্ক থেকে কিছু প্রোডাক্টকে আইএমইআইকে বের করে দেবেন, নেটওয়ার্কে আসতে দেবেন না।
কান্ট্রির ইকোসিস্টেম থাকে, বাইরে থেকে লোকজন আসতে থাকে, ইউ হ্যাভ ইয়োর বিজনেস টু অপারেট। সো এই একটা এনভায়রনমেন্ট আসলে এটা টেকনিক্যালি আমার কাছে মনে হয় ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাওয়ারনেস এবং আমাদের এক্সিকিউশন অলরেডি প্রসেসটা আছে, সেটা স্টিল চলা উচিত। এক্সিকিউশনটাই আমাদের এটাতে আসলে মোর ফোকাস করা উচিত। আমরা কেন আসলে আমরা যদি দেখি যে গ্রে প্রোডাক্ট কোথায় দিয়ে কয়টা পয়েন্ট দিয়ে আসে, গ্রে প্রোডাক্ট খুব ইটস নট দ্যাট আপনি যে কেউ সারা বর্ডারে সব জায়গা দিয়ে আসে, হয়তো বা 3-4টা পোর্ট দিয়ে বাংলাদেশে গ্রে প্রোডাক্টগুলো আসে। আমরা যদি ওই জায়গাটাতে এনফোর্সমেন্টে কাজ করি, আমার ধারণা গ্রে প্রোডাক্ট অনেকাংশে বন্ধ হয়ে যাবে। এবার একটু আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদার কথাই যদি বলি, বাংলাদেশের শাওমি বাংলাদেশ সহ বেশ কয়েকটা ব্র্যান্ডের ফ্যাক্টরি এর ভিতরে চলে এসেছে, তারা বাংলাদেশে কাজ করছে। এক ধরনের এটাও যেমন সত্যি যে স্মার্টফোনের পেনিট্রেশন যতটা দ্রুত হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না, আবার আমরা দেখতে পাচ্ছি যে দেশে এরকম বার্ষিক চাহিদা হিসেব করলে প্রায় 3 কোটি হ্যান্ডসেটের চাহিদা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে প্রতি বছর। এই বিপুল পরিমাণ চাহিদা যদি ধরে নিই যে সামনে আরও তৈরি হবে, বাজার বড় হচ্ছে, এই চাহিদা সামাল দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত? অফকোর্স আমাদের তো আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের ক্যাপাসিটি, প্রচুর পরিমাণে ক্যাপাসিটি এখন আনইউটিলাইজ আছে। আপনি যদি দেখেন, আমি রিসেন্টলি যেটুকু জানি আপডেটেড, যে 17টার মতো ফ্যাক্টরি আছে। তো আমি ধরে নিচ্ছি যে সবার যদি অন অ্যান অ্যাভারেজ 2 লাখ করেও ক্যাপাসিটি থাকে, তাহলে বছরে হচ্ছে 4 কোটি ফোনের অলরেডি ক্যাপাসিটি আছে। এরপরে আছে ক্যাপাসিটি তো সবাই বাড়াতে চায়। শাওমি আমরা আমাদের ক্যাপাসিটি রিসেন্টলি অলরেডি বাড়িয়েছি। আমাদের ফ্যাক্টরি আমরা রিলোকেট করে হাইটেক পার্কে নিয়ে গিয়েছি, ওখানে আমরা ক্যাপাসিটি বাড়িয়েছি। সো আসলে ডিপেন্ডস অন বিজনেস। আমরা যখন দেখব যে ডিমান্ড তৈরি হচ্ছে, সো এই ক্যাপাসিটিটা অলরেডি আছে এবং সেটা আরও বাড়ানো আমার কাছে মনে হয় সবার জন্যই খুবই পসিবল একটা কাজ, এবং এটা খুব কম সময় লাগবে। আমার মনে হয় যে ক্যাপাসিটি বাড়াতে 2 থেকে 3 মাসের বেশি সময় কোনো ব্র্যান্ডেই লাগা উচিত না। খুব ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে এখনকার যুগে ইনফ্লেশন আছে, আরও বেশ কিছু চ্যালেঞ্জেস আছে, তারপরও এই মুহূর্তে হ্যান্ডসেটের প্রাইস কমানো সম্ভব? এক নম্বর হচ্ছে অলরেডি মার্কেট আপনি যখন দেখেন আমাদের ক্যাপাসিটির ইউটিলাইজেশনটা হচ্ছে অনেক কম সবারই। সো দ্যাট মিনস এইখানে প্রাইস বাফারিং আসলে কারোই এই মুহূর্তে ডিফিকাল্ট টু মেনটেন দ্য প্রাইস বাফার। সো সবাই চেষ্টা করছে আসলে কম্পিটিটিভ থাকার জন্য। স্মার্টফোনে আপনি যদি দেখেন আমাদের 2020-21 সালে আমাদের যেখানে আমাদের ডলারের যেটা ছিল, এখন যেই হারে বেড়েছে, স্মার্টফোনের প্রাইস কিন্তু ওইভাবে বাড়েনি। সো অলরেডি একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সো আরও কমানো সম্ভব কিনা এটা আসলে যার স্ট্র্যাটেজির ব্যাপার, মানে এবং লং টার্ম স্ট্র্যাটেজির ব্যাপার। বাট আমার কাছে মনে হয় মার্কেট ইজ অলমোস্ট সবাই তাদের বেস্ট প্রাইসটাই দেওয়ার চেষ্টা করছে। আরেকটা প্রশ্ন করতে চাই, তারপর আমরা আরেকটি বিরতি দিব। সেটা হচ্ছে যে এক ধরনের কথা বলা হয় যে বাংলাদেশে, আপনি বলছেন 17টা ফ্যাক্টরি এই মুহূর্তে বাংলাদেশে স্মার্টফোন বা ডিভাইস তৈরি করছে, এটি একটি পার্সপেক্টিভ, কিন্তু বাংলাদেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সেই অর্থে বড় কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি। আমি জানি না কেন, আপনাদেরকে পুরোটাই হয়তো ইম্পোর্ট বেসড করতে হয়, ওয়ান। সেকেন্ডলি হচ্ছে অনেকে বলেন যে অ্যাটলিস্ট যদি বাংলাদেশে মাদারবোর্ড তৈরির সুযোগটা করে দেওয়া যায়, তাহলেও হয়তো ইন্ডাস্ট্রি আরও অনেক বেশি এক্সপেকটেশনের থেকে অনেক বেশি গ্রো করবে। প্রশ্ন দুটো, এক, কেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হলো না? দ্বিতীয়ত হচ্ছে মাদারবোর্ড তৈরির সুযোগটা আসা উচিত কিনা? এক নম্বর হচ্ছে যে আমি আসলে জিনিসটা আমার পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট। আমরা আসলে যে কোনো ইন্ডাস্ট্রিকে সব কিছুর আগে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো করে চিন্তা করে ফেলি। সবার আগে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা প্রয়োজন আছে কিনা, এই মোবাইল ফোন ইকোসিস্টেমে আসলে মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ জিনিসটা আসলে কতটুকু রেলিভেন্ট, উইচ ইজ অলসো ক্রিটিক্যাল। আপনি দেখেন, আমার যেটুকু মনে হয় 2021 সালে ক্যালিফোর্নিয়াতে একটা টাইফুন হলো। এইটা সারা ওয়ার্ল্ডের আপনার স্মার্টফোন সাপ্লাইকে ডিসরাপশন করে। আবার আপনার ইউক্রেনে যখন রাশিয়া ইউক্রেন ওয়ার হয়, তখনও কিন্তু তার সাপ্লাই চেন ডিসরাপশন হয়। এটার কারণ এইটা না যে ওখানে আসলে প্রোডাক্ট পাঠাতে পারছে না। একটা স্মার্টফোন তৈরি করতে গেলে আপনার হাজার খানিকের মতো ছোট ছোট কম্পোনেন্ট লাগে। এটা পৃথিবীর কোনো দেশের পক্ষেই বানানো সম্ভব না। এটা প্রত্যেকটা দেশের কোনো না কোনো কিছু তৈরি করে। সো এটা স্পেসিফিক কোনো কান্ট্রি থেকে হয় না। সো এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোন জায়গাতে আমাদের আসলে স্ট্রেংথের জায়গা আছে, সেটা আমরা অ্যাজ এন এক্সপোর্ট আইটেম হিসাবে
তৈরি করতে পারি কিনা। পিসিবি এর কথা বলি, যেমন আমরা কিন্তু বাংলাদেশে এখন 100% প্রোডাক্টে আমরা পিসিবি বাংলাদেশেই তৈরি করি। আমাদের বাংলাদেশে ওই ম্যান পাওয়ার আছে, আমাদের বাংলাদেশে ওই ক্যাপাসিটিটা অলরেডি আছে। আই এম শিওর যে অনেকেই আমাদের মতো করে এখন ওই জায়গাটাতে যাচ্ছে। আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজের চেয়ে ক্রিটিক্যাল হচ্ছে আমরা কতটুকু ভ্যালু এডিশন করতে পারছি। আমার কাছে মনে হয় যে আমরা এখন আগে একটা সময় 2-3 বছর আগে আমরা শুরু করেছি 30টা 40টা 50টা কম্পোনেন্টকে আমরা একসাথে করে স্মার্টফোন তৈরি করতাম। এখন আমাদের ফ্যাক্টরি বলেন যে কারো ফ্যাক্টরিতে যখন আপনার পিসিবি তৈরি হয় 300-400-র উপরে কম্পোনেন্ট আসলে আমরা মাউন্টিং করে এবং অ্যাসেম্বলিং করতে হয়। সো অলরেডি আমাদের আসলে ভ্যালু এডিশন বেড়েছে। আমার কাছে মনে হয় ওই কোর জায়গাতেই থাকা উচিত, রাদার দেন ক্রিয়েটিং আদার স্পেসিফিক জায়গাতে ভ্যালু মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। যেটা করতে গিয়ে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা টেক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, আমরা একটা টেক ইন্ডাস্ট্রি নিয়ে ড্রাইভ করি। এখন অনেকেই জিনিসটাকে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করতে গিয়ে অনেকেই পলিসি লেভেলে ইনফ্লুয়েন্স করে এখন হয়তো বা আমাদের বলছে যে না আমি ব্যাটারি করো, আমাকে এইটা করো ওইটা করো। সো এইটা কি আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে যায় কি না, গ্লোবাল ইকোসিস্টেমের সাথে যায় কি না, সেটাও আমাকে দেখতে হবে। স্ট্যান্ডার্ডের সাথে গেলেও ইকোসিস্টেমের সাথে যদি না যায় এটা লং টার্ম সাস্টেনেবল আসলে হবে না। সো এই কারণে আমার কাছে মনে হয় আমাদের কোর যে জায়গাটা সারা পৃথিবীতে যেভাবে চলে সেভাবেই চললে আমাদের জন্য ভালো। এগেন এক্সাম্পল অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সারা পৃথিবীর যে ইকোসিস্টেম আছে আমরা ওই ইকোসিস্টেমে অ্যাড করেছি উইথ আওয়ার কম্পারেটিভনেস। সো এখানেও আমাদের কম্পারেটিভনেস অলরেডি আছে। আমাদের আজকে আমরা যখন প্রোডাকশন করছি আমরা দেখছি যে আমাদের ম্যান পাওয়ার ইজ গুড, দ্যার এফিসিয়েন্সি ইজ ভেরি গুড। ওয়েল আই এম টকিং টু আওয়ার ফ্যাক্টরি গাইজ, ওরা কিন্তু বলছে যে কম্পেয়ার টু এনি নেইবারিং কান্ট্রি আওয়ার এফিসিয়েন্সি ইজ বেটার, আওয়ার পিপলস স্কিলস ইজ নট ব্যাড। এইটার উপরে বেস করে আমাদের ইন ফিউচারে যাওয়া উচিত। ওকে, আমরা আরও কিছু প্রশ্ন আপনার কাছ থেকে উত্তর নিব। নতুন আপনার জন্য বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর আপনার কাছ থেকে জানবো এটি বিরতির পর। দর্শক, Xiaomi বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের সাথে আরও আলোচনা হবে একটি বিরতির পর। খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন Xiaomi বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। আমি বলেছিলাম নতুনরা আপনার জন্য প্রশ্ন পাঠিয়েছে। সব সময় আমাদের অতিথিদের জন্য এই প্রশ্নগুলো আসে, আমরা র্যাপিড ফায়ার আদলে করি। দ্রুত উত্তর দিতে হবে না অত, আপনি হয়তো কিছুটা ভাবনারও সুযোগ পাবেন। আমি প্রথম প্রশ্ন করছি, তারা জানতে চায় আপনার প্রথম হ্যান্ডসেট কোনটি ছিল? নোকিয়া 110। ব্যাক ইন আমার মনে হয় 2006 এরকম হবে, সরি এর আগেও হতে পারে, মেবি আই ফরগেট দ্য ব্র্যান্ড। আমি মনে হয় 2001 সালে থেকে আমি 1 অথবা 2 সালে আমি আই বট এ সিমেন্স ফোন, সিমেন্স, আই ফরগট দ্য নেম। এরপরে হচ্ছে নোকিয়া, সো ইট ওয়াজ সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনি মোবাইল ফোন কেনার আগে সবার আগে কি যাচাই করেন? আমার যে প্রয়োজন ভ্যালু, সেই ভ্যালুটা ডেলিভারি করছে কিনা। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার দৃষ্টিতে Xiaomiর সুপারস্টার ডিভাইস কোনটি এখন পর্যন্ত? সি এই কোয়েশ্চেনটা ভেরি ডিফিকাল্ট। অল আর মাই বেবিস, আই ক্যান নট রিকগনাইজ, মানে কাউকে বলাটা ঠিক হবে না। বাট আমি যদি স্পেসিফিকলি বলি, নোট সিরিজ ইজ সামথিং ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ সি আমাদের দেশের লোকজন আসলে উই হ্যাভ এ কনস্ট্যান্ট, লাইক আমাদের ফাইন্যান্সিয়াল যে কনস্ট্যান্ট আছে সেই জায়গাটা থেকে আমি ওই একটা ডিভাইসে আমার ফ্ল্যাগশিপের সমস্ত কিছু অ্যাটলিস্ট সে টেস্টটা করতে পারে, ডিসপ্লে থেকে শুরু হয়ে প্রসেসর, ইভেন সব জায়গাতেই তারা ইউজার ইন্টারফেস, হাইপারওএস আছে, সব কিছু মিলে সব কিছু আসলে ওই নোট সিরিজে পায়। সো whenever আমাদের নোট সিরিজটা লঞ্চ হয় প্রত্যেক বছর Q1-এ, I became always excited about নোট সিরিজ। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, আপনার কাছে নিউ টেকনোলজির ডেফিনেশন কি আপনার দৃষ্টিতে? যেটা আসলে সবার জীবনকে
সহজ করার জন্য সাপোর্ট করবে। টেকনোলজি ইজ টু মেক ইউর লাইফ ইজি, টেকনোলজি টু সাপোর্ট আপনার ডে টু ডে কাজটাকে আপনাকে সাপোর্ট করা, এইটাই হচ্ছে মূলত টেকনোলজি। টেকনোলজি যদি আপনার লাইফকে ইজি না করে, সেটা সব জায়গা থেকে, সে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইউটিলিটি থেকে শুরু করে সব জায়গাতেই, আই ডোন্ট থিঙ্ক ইট হ্যাজ এনাফ মিনিং। পরের প্রশ্ন যেতে চাই, দেশে মোবাইল ফোন শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোনটি, ব্র্যান্ড নেম, ফিচার নাকি দাম? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। এটাতে একটা উত্তর দেওয়াটা ডিফিকাল্ট। দিন শেষে কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো রিগার্ডলেস ব্র্যান্ড স্পেক, আমার কাছে মনে হয় কোয়ালিটি উইল বি দ্য কি ডিসাইডার ইন লং টার্ম। পরের প্রশ্ন যেতে চাই 6 নম্বর, এই ইন্ডাস্ট্রি থেকে পাওয়া, আপনার পাওয়া আর কি, যদি এরকম থেকে থাকে, সবচেয়ে অদ্ভুত কোনো রিভিউ ছিল কিনা, যে প্রোডাক্ট নিয়ে এমন একটা রিভিউ পেয়েছেন যেটা আপনি এক্সপেক্ট করেননি যে এরকম একটা রিভিউ আসবে, কোনোটাও রিকল করতে পারেন? স্পেসিফিকলি বলতে চাই না, যে অনেক সময় আমাদের অনেক সময় হয় যে একটা স্পেক আমি রিসেন্টলি যে কোনো একটা স্পেক পেয়েছি, যেটা নিয়ে একটা রিভিউ আসছে, বলেছে আর পার্টিকুলার সেট অফ পিপল এইটা আসলে এই হ্যান্ডসেটে এক্সিস্টই করে না। সো এটা নিয়ে দেবে সেটাও, এটা তো এখানে থাকার কথা, এখানে এই জিনিসটা নাই। সো এইটা আমার কাছে ওই পার্টিকুলার সময়, এবং এটা আমাকে আসলে এটা রিভিউ হচ্ছে আমাদের গ্লোবাল পিয়ার থেকে আমাকে বলেছে যে গ্লোবাল কোনো একটা জায়গা থেকে রেজ দিস, সিন্স আমরা খুব একটা ওপেন প্ল্যাটফর্মে কাজ করি, ইউথ ক্যান সেন্ড দেয়ার ফিডব্যাক, দেয়ার উইশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমাদের মি কমিউনিটি প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে। সো ফ্রম দেয়ার আই পিকড, সো দ্যাটস হোয়াট আই থট। অ্যান্ড আমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো সবসময় ইউথদের থট প্রসেসটাকেই প্রাধান্য দিই যে কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। সো আমার কাছে আসলে উইয়ার্ড বলে কিছুই লাগে না, বিকজ উইয়ার্ড একসময় যদি একটা ফোনের প্রথমে ফ্রন্ট ক্যামেরা থাকতো, এটা যদি কেউ না কেউ ফিডব্যাক না দিত, তাহলে এটা তখনকার সময় কিন্তু দ্যাট ওয়াজ উইয়ার্ড। ফোনে আসলে ক্যামেরা লাগাতে হবে, এটাও যদি ফিডব্যাকটা প্রথম যে দিয়েছে, এটা কিন্তু ইটস এ উইয়ার্ড। সো এইখানে আসলে অবাক হওয়ার মতো কোনো রিভিউ কোথাও কিছু আমি মনে করি না। ওকে, স্মার্ট অ্যান্সার। পরের প্রশ্ন যেতে চাই, যদি আপনি আপনার কর্মী, আপনার কলিগ যারা আছেন, যদি আপনি তাদের জন্য একটি নতুন সুবিধা দিতে পারতেন, সেটা কি হতো? বা এখনকার ওয়ার্ল্ডে আপনার কাছে কি মনে হয় কর্মীদের কোন সুবিধাটা আসলে থাকা উচিত যে কোনো অফিসে, যেটা এখনো সব জায়গায় নেই? আমি শুধু মোবাইল ফোন ইন্ডাস্ট্রি বলছি না, ওভারঅল ইন্ডাস্ট্রির কথা বলছি। ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে আল গিভ দ্য মোর ট্রেনিং। অনেস্টলি স্পিকিং, আমার কাছে মনে হয় যে আমাদের ইউথ, স্পেশালি যারা এখন জব মার্কেটে যাবে, সবারই নিজেদের আশেপাশে কাউকে তাকিয়ে যদি আমাকে বেঞ্চমার্ক করে যদি আমি নিজেকে যেতে চাই, সেটা ঠিক হবে না। কারণ আমার যে কলিগ, সে কিন্তু শাওমির আমার পাশের কলিগের সাথে কম্পিট করছে না, সে শাওমির গ্লোবাল টিমের সাথে কম্পিট করছে। সো একটা ট্রেনিং তাকে আসলে হয়তো এখন তার জন্য খুব বেশি কিছু মনে হবে না, ওইটা আসলে তাকে ওই জায়গার জন্য কম্পারেটিভ করে তৈরি করবে বলে আমার মনে হয়। পরের প্রশ্ন যেতে চাই, 8 নম্বর প্রশ্ন, টেকনোলজি আপনার লিডারশিপ কোয়ালিটিকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে? কোনো পার্টিকুলার ট্রেড বা কোনো কিছু চেঞ্জ করে দিয়েছে কিনা? অফকোর্স, সবার আগে টেকনোলজি বলবো না, আমরা তো উই লিভ ইন টেকনোলজি, রাইট? সো সবার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে টেকনোলজিটাকে, সো উই ইউজ দিস, ফর এক্সাম্পল ডে টু ডে উই লিভ ইন আওয়ার স্মার্ট ডিভাইস, বেড ফোন, বেড আদার গ্যাজেট। সো এইটা আমাকে আসলে ডিফাইন করার চেষ্টা করেছে, এবং আমাকে অনেক সময় দিয়েছে টু রিভিউ আ পার্টিকুলার পার্সন, রিভিউ ডিটেইলে গিয়ে আমার যে কোনো টিম মেম্বার অথবা যেই কোনো প্রজেক্ট, এটাকে অনেক ডিটেইলে যাওয়ার সুযোগ করে দিয়েছে, বিকজ আই এম অন মোবাইল, আই ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক। দ্যাটস হোয়াট ইউ নো টেকনোলজি। 9 নম্বর প্রশ্ন, চাপের ভিতরে কিভাবে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়? ধরুন অনেক প্রেশারে আছে মেন্টালি, তার ভিতর ওয়াইজ ডিসিশনটা, প্রপার ডিসিশনটা কিভাবে নিতে পারে? আমরা যারা মাল্টিনেশনাল কাজ করি অথবা যারা আজকাল কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কাজ করি সারা পৃথিবীতেই, তো আমরা প্রতিনিয়ত এই ধরনের সিচুয়েশনের ভিতরে দিয়ে যাই। সবার আগে ডিসিশন হ্যাজ টু বি জাস্টিফাইড। ডিসিশন নেওয়ার আগে আপনার পূর্ববর্তী যে কোনো ডিসিশনকে পোস্টমর্টেম করতে হবে। আপনি ওইখানে ওই ডিসিশনগুলোতে কী ভুল ছিল, কী ভালো ছিল, সেটা আপনাকে জানতে হবে।
ওইটা রিভিউ করে ইউ টেক ইউর ডিসিশন। ওকে, সবসময় এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে তারপরে ডিসিশনটা নিতে হবে। একেবারে আমরা র্যাপিড ফায়ারের লাস্ট কোয়েশ্চেন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট তারা জানতে চায়, ইন্টারেস্টিং প্রশ্ন। আপনাকে যদি এই টেকনোলজির যে ওয়ার্ল্ড, প্রযুক্তির দুনিয়া যেটাকে বলা হয়, সেখানে যদি একটি নতুন নিয়ম তৈরি করতে দেয়া হয়, আপনি কোন নিয়মটি সবার আগে তৈরি করবেন? টাইম লিমিটস, যে সবারই প্রত্যেকটা কাজেরই একটা টাইম লিমিটস করা উচিত। যদিও আমি টেকনোলজিতে কাজ করি, তারপরে আমার কাছে মনে হয় যে ইউ শুড ইউজ আওয়ার টাইম। একটা পার্টিকুলার সময় আমি কতক্ষণ বই পড়বো, কতক্ষণ ফোন দেখবো, কতক্ষণ আমি আসলে অন্য কাজ করব, এইটা যেন হয়। সো আমরা অনেক সময় টেকে এতটা জমে থাকি, ওই টাইমটাকে আমরা আসলে ইয়ে করি না। এটা আমাদের একটা হ্যাবিটের ভিতরে চলে আসছে, উইচ ইজ নট গুড। ইভেন আমি টেকে কাজ করি, তারপরে আমি বলি যে ইটস নট গুড। সো আপনাকে এটা আসলে ইটস নট অ্যাবাউট ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অনেকে এটাকে ক্যাটাগরাইজ করতে চায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স হিসাবে, আমার কাছে এটা মনে হয় না। আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছাড়াও ইটস অ্যাবাউট ম্যানেজিং ইউর টাইম। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আবার আমরা একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। আপনি একটি কথা বলছিলেন, আমি সেখান থেকেই কথাটি শুরু করতে চাই, যে আপনারা যখন কোনো ধরনের প্রোডাক্ট ডেভেলপ করেন, আপনারা নতুনদের কথা ভাবেন। R&D যখন আপনারা করেন, নতুনদের ইনসাইটগুলো বা কোন ধরনের ট্রেন্ডগুলোকে আপনারা সবার আগে অ্যানালিসিস করেন, এবং সেটা আপনার R&D কে কীভাবে এফেক্ট করে একটু জানতে চাই। which is very interesting and very relevant for Xiaomi. যেহেতু Xiaomi আমরা একটা ফ্যান সেন্ট্রিক ব্র্যান্ড, আমরা আসলে ফ্যানদের কথা চিন্তা করি, আমাদের ফোনগুলো তৈরি করি, ডিভাইসগুলো তৈরি করি। সো আমাদের উই হ্যাভ এ ভেরি বিগ প্ল্যাটফর্ম, কমিউনিটি প্ল্যাটফর্ম। আপনার যে কোনো Xiaomi ফোনে গেলেই আপনি দেখতে পাবেন একটা মি কমিউনিটি আছে। সো এই কমিউনিটিতে উই হ্যাভ লট অফ থ্রেডস, ব্লগস, আপনার আর্টিকেল দেওয়া আছে, অ্যান্ড ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন্স অ্যারাউন্ড ইয়োর টেক। আমরা our expert actually given the answer of all of your problem related or your asking. So এটা is a part of our global initiative of be more close to our fans. এটার পাশাপাশি আমরা যখন নতুন কোনো টেকনোলজি অথবা ফোন ইউজ করি, ওই গ্রুপে যারা আমাদের টপ ইউজার আছে, যারা টেক সেভি আছে, এবং ওনাদের আমরা ওই ডিভাইসগুলো সেট করি প্রথমে। এমন অনেক ডিভাইস আছে যেটা আমি হয়তো বা জানি না, তাদের কাছে গিয়েছে। এবং এমন অনেক আমরা যখন যে কোনো সফটওয়্যার লঞ্চ করি অথবা নতুন ভার্সন ওএস লঞ্চ করছি, আমরা প্রথমে বিটা ভার্সনটা লঞ্চ করি, এবং সেটা কিন্তু আমরা ওই পার্টিকুলার ইউজারদের দিয়ে থাকি। ওনারা এটা ইউজ করে, দে গিভ এ ফিডব্যাক, based on that feedback আমরা আসলে আমাদের ফাইনাল প্রোডাক্টের দিকে যাই। সো দিস ইজ হাউ হোয়াট দ্য নিউ ইউজার অর আমাদের ফ্যান্স ইজ ইম্পর্টেন্ট ফর আস। ছোট ছোট আর দুটো প্রশ্ন করবো, তারপর আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো। পরের প্রশ্নে যেতে চাই, নতুনরা যারা আপনার কাছে প্রশ্নগুলো পাঠানো, তারা জানতে চায় যে তারা যদি মোবাইল ফোন যে ইন্ডাস্ট্রি আছে, হ্যান্ডসেট ডিভাইস বানানোর যে ইন্ডাস্ট্রি, এখানে তো যদি তারা ক্যারিয়ার কনসেন্ট্রেট করে, তাহলে আসলে তারা লং রানে অনেক দূর যেতে পারবে কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট, আমি যে প্রশ্নটা করেছিলাম, তারা অনেকে মনে করে যে অল দ্য ব্র্যান্ডস আর নট গোয়িং গ্লোবালি, অথবা তাদের হয়তো বাংলাদেশেই তাদের ক্যারিয়ার সীমাবদ্ধ থেকে যাবে, বা একটা সার্টেন জায়গায় তারা আটকে যাবেন। আপনার সাজেশন কি? এই ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি ডাইনামিক ইন্ডাস্ট্রি। যারা প্রচণ্ড পরিমাণ পছন্দ করে যে আমি গোয়িং টু টেক রিস্ক, আই এম অলওয়েজ ট্রাইং টু বি ওয়ার্ক ইনসাইড দ্য সার্টেন এক্সাইটিং, যেখানে পরিবর্তন হচ্ছে ইনএভিটেবল, এই অ্যাটমসফিয়ারে যারা কাজ করতে চায়, আই উইল সাজেস্ট দেম টু কাম হিয়ার। ইটস ভেরি আই উড সে দ্যাট আপনি গ্লোবালি খুব কানেক্টেড থাকবেন, আপনি জানতে পারবেন সমস্ত কিছু, আপনি স্কিলটা বাড়বে, এই ইন্ডাস্ট্রি উইল গিভ ইউ এনাফ ট্রেনিং। পাশাপাশি আপনি যখন বলছেন যে গ্লোবাল, ওই জায়গাটা হচ্ছে সি অ্যাজ আ ওভারঅল কান্ট্রির তো আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে, সেটা ছাড়াও আমি যদি বলি যে এইখানে অপরচুনিটি আছে, যেহেতু আপনি গ্লোবাল ব্র্যান্ডে কাজ করছেন, আমরা দেখছি অনেকেই আমাদের অলরেডি বাইরে কাজ করছে। সো উইচ ইজ ইম্পর্টেন্ট হচ্ছে, আমি আসলে আমাদের এই মার্কেটটাই হচ্ছে আস্তে আস্তে বড় হবে। সো এইখানে আপনি ইন্টারন্যাশনাল নিজেকে তৈরি করার সুযোগ অফকোর্স তৈরি হবে। আই ক্যান সি দিস টেলকোজ ইজ অলওয়েজ এক্সাইটিং বাট অলওয়েজ আ চ্যালেঞ্জিং। সো আমি যারা চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, তারাই শুধুমাত্র আমি সাজেস্ট করবো যে তারা এখানে আসবেন। আই এম শিওর যে তারা উইল হ্যাভ এ ভেরি গুড ফিউচার। একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই, তারা অনেকে এটাও বলেন যে টেলকো, দি আইডিয়া অফ মেকিং মোবাইল হ্যান্ডসেট, ইট উইল রাদার শিফট ইনটু আইওটি ইন সামডে। আপনার কি তাই মনে হয় যে অন্য ধরনের ডিভাইসে মার্কেটটা কনসেন্ট্রেটেড হয়ে যেতে পারে?
আমাদের জেনারেশনের তো মনে হয় না। সো যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমাদের জেনারেশনটা আছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আপাতত এটা মনে হয় একটু সময় লাগবে। কিন্তু IoT, AIoT is very much inevitable. যেমন আমরা AIoT তৈরি করছি, আমরা এখন Xiaomi রিসেন্টলি আমরা আমাদের গাড়ি লঞ্চ করেছি। সো আমরা নতুন একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করেছি, হাইপারওয়েস সিস্টেম। এইটা আসলে সমস্ত কিছুকে কানেক্ট করে, সমস্ত কিছু আপনার গাড়ি থেকে শুরু করে বাসার সমস্ত ডিভাইস, AIoT ডিভাইস। সো আমার এই যে স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন, এই স্মার্ট ওয়াচে কিন্তু আই ক্যান ইউজ স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ ফোন। যদি আমি eSIM ইউজ করি, সো আমার কিন্তু আসলে আমার ফোনটা লাগছে না, বাট স্টিল আই এম ইউজিং দ্যাট ফোন। সো ইন্ডাস্ট্রির জায়গায় থাকবে, বাট এটাকে ইভলভ করবে উইথ নিউ টেকনোলজি। এবং আমরা সহজে এটা শিখব। আমাদের বাসার যখন একটা সময় আসবে, বাসায় এয়ার ফ্রায়ার করবো, আমি মোবাইলে বসে থেকে আসার সময় আমি আমার এয়ার ফ্রায়ার দিয়ে আসবো, বাসায় গাড়িতে ওঠার 15 মিনিট আগে হয়তো আমি এয়ার ফ্রায়ারটা মোবাইল দিয়ে ছাড়বো। আমি চাইবো যে আমার এসিটা হচ্ছে বাসায় যখন যাব তখন ঠান্ডা হয়ে থাকবে, আমি বাসা থেকে গাড়িতে উঠে এটা অন করব। তো এই টেকনোলজিটা আসলে এখন অনেকের কাছে মনে হতে পারে যে এটা আসলে একটু ফিউচারিস্টিক, বাট আমার কাছে মনে হয় না এটা খুব ফিউচারিস্টিক। এই সব কিছু কম্বিনেশনই এই ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি এক্সাইটেড করে তুলবে। যারা টেলকোতে থাকবে তারা আসলে এটা তাদের জন্য কম্পিটিশন না, এটা তার জন্য সাপ্লিমেন্ট। এইখানেও তার আসলে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কিছুদিন পরে আসলে কনজিউমার ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রিটা আছে সেইটার সাথে হোয়াইট কনজিউমার ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রি আছে সেটা আসলে আস্তে আস্তে মার্জ হয়ে যাচ্ছে। সো তার জন্য আসলে হরাইজনটা আরও বড় হচ্ছে। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, একটু ছোট্ট করেই জানতে চাই, আপনি ঠিক 1 দশক পরে বাংলাদেশের এই হ্যান্ডসেট নির্মাণ শিল্পকে কোথায় দেখেন? আমার কাছে মনে হয় যে 100% PCB বাংলাদেশে তৈরি হবে সবারই। এরপরে উই শুড বি বিল্ডিং অ্যাটলিস্ট ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এক্সপোর্ট। এত বড় শিল্প, এত ইন্ডাস্ট্রি, এত ইনভেস্টমেন্ট, এইটা যদি আসলে এক্সপোর্টের দিকে করা না যায় তাহলে আমার কাছে মনে হয় যে দেশের লং টার্মে কোনো খুব একটা বেনিফিট আসবে না। কারণ আমাকেও তো হিসাব করতে হবে যে আমরা কি পরিমাণ ট্যাক্স এখান থেকে ছাড় দিচ্ছি আর আমার কি পরিমাণ ভ্যালু জেনারেট এখানে হচ্ছে। সো এক্সপোর্ট ইজ আ কি। 10 বছর পরে আমি চাইবো যে মানে অ্যাটলিস্ট Xiaomi যেন তার মানে এক্সপোর্টে একটা জায়গা তৈরি করতে পারে বাংলাদেশ থেকে। আমরা তেমনটি আশা করি। জনাব জিয়াউদ্দিন চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। বাংলাদেশে বা বিশ্বে আমাদের লাইফস্টাইলে প্রতিদিন তো এই ধরনের একটা ডিভাইস আমাদের হাতে সবসময় থাকছে বা পকেটে থাকছে, বাট এই ডিভাইসের পেছনের গল্পগুলো কি কি? 400 ধরনের ইনগ্রিডিয়েন্টস যুক্ত করে এই ধরনের একটা ডিভাইস তৈরি করা হয়। কোনো কোনোটাতে তো আরও বেশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাব করে আরও অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস বা ছোটো ছোটো ডিভাইস যুক্ত করে একটি বড় ডিভাইস তৈরি করা হয়। পেছনের গল্পটা জানানোই আপনাদেরকে মূল উদ্দেশ্য ছিল। দুটি গুরুত্বপূর্ণ বিষয়, এক নম্বর হচ্ছে এই ডিভাইসের বাজার দেশে যেসব শিল্পের মাধ্যমে তৈরি হচ্ছে সেটাকে বড় করা সম্ভব যদি মাত্র একই সাথে বৈধ এবং অবৈধ হ্যান্ডসেটের একই সাথে বাজারে যে পথ চলা সেটা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। তা না হলে আসলে বাংলাদেশকে শিল্পের দিক দিয়ে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যে স্বনির্ভর করার যে স্বপ্নটি দেখা হয় সেটি আসলে করা খুব কঠিন হয়ে যাবে যতদিন চোরাই পথে হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আসবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি Xiaomi বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারও বলেছেন, ডিভাইস গুরুত্বপূর্ণ, ডিভাইস আছে, ডিভাইসের সামনে ইভলভ হবে, বিবর্তন হবে, নতুন কিছু আসতে পারে, কিন্তু তাই বলে সারাক্ষণ ডিভাইসে যদি মনোনিবেশ করে সেটির দিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু মানুষ হিসেবে আমাদের যে সক্রিয়তা সেটি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। তিনি নিজে ডিভাইস তৈরি করেও কিন্তু সেই প্রয়োজনীয়তাটি অনুভব করেছেন যে মানুষকে আসলে নিজেকে সময় দিতে হবে, আশপাশের মানুষকে সময় দিতে হবে, তাহলেই আসলে আমরা মানুষ হিসেবে আমাদের যে বিবর্তন সেটি ঠিক মতো হবে। আশা করি এতক্ষণ যারা এই আয়োজন দেখেছেন তারা উপভোগ করেছেন। সবাই অনেক ভালো থাকবেন।